নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কার্যত 3বার দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন শ্রমিক ভট্টাচার্য। যে তৃণমূল সরকারের দুর্নীতি এবং তোলাবাজির বিরুদ্ধে প্রচার চালিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি, 3 মাসের মধ্যে নিচুতলার কর্মীদের মধ্যে কি সেই একই রোগ বাসা বেঁধেছে? শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এমনটা চললে কিন্তু ডিমের অভিমুখ ঘুরে যেতেও সময় লাগবে না। পারবেন শ্রমিক ভট্টাচার্য ছবিটা বদলাতে? নাকি বাংলার রাজনীতিতে এটা একটা পরম্পরা, এটা একটা ঘুণ ধরে যাওয়া একটা রোগ? আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা, আপনাকে স্বাগত। অমলদা, আপনার আজকের লেখাতেই রয়েছে যে আপনি একটা বিশ্লেষণ করেছেন সেই বাম আমল থেকে শুরু করে পরপর এটা আজকের এই রোগ আজকের নয়, এই রোগ অত্যন্ত পুরনো। এবং আমি যদি দেখি এবার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকের প্রধান অভিমুখ ছিল তৃণমূল সরকারের তোলাবাজি এবং দুর্নীতি। এর ভিত্তিতে বিজেপির এই পালাবদলের পর ক্ষমতায় আসা, অথচ 3 মাসের মধ্যে সেই একই রোগ নিচুতলার মধ্যে, যে এমন অবস্থা যে রাজ্য সভাপতিকে বারবার সতর্ক করতে হয়েছে। রাজ্য সভাপতি কেন করছেন? কোথায় কি আয়নাটাই তুলে ধরছেন? আয়না তো তুলে ধরছেনই। আমি একটু বলি, দুটি স্লোগান ছিল বিজেপির তরফে, যেটা আমার মনে হয় যে অনেক মানুষকে আকর্ষিত করেছিল। একটা হচ্ছে ভয় আউট ভরসা ইন, ঠিক। আরেকটা হচ্ছে তোলাবাজি মুক্ত বাংলা বা তোলাবাজ মুক্ত বাংলা। এইটা উনি রাজারহাটে পরশুদিন যে সভাতে যে কথাটি বলেছেন, আমি একটুখানি জাস্ট শোনাই যে যদি দলের পক্ষ থেকে আমি বলি সব জায়গায় তোলাবাজি বন্ধ করতে পেরেছি, তাহলে ভুল বলা হবে। বিচ্যুতি আছে, সব কিছু সমাধান করা যায়নি। তার কথাতে একটা সিন্ডিকেট রাজের সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে বাংলায়। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পরিমণ্ডল বদলে গিয়েছে, এমনটা নয়। এখন উনি এটা বলছেন এই জন্যে আমার মনে হয় যে বিজেপির যে আদর্শিক বিষয়গুলো, অর্থাৎ হিন্দুত্ব বা চড়া হিন্দুত্ব, কড়া হিন্দুত্ব, যাই আমরা বলি না কেন, সেই জায়গা থেকেই যে পালাবদলটা হয়নি, এটা বিজেপি নেতৃত্ব জানে। মূল বিষয়টা হচ্ছে কিন্তু তৃণমূলের ওপর মানুষের রোষ, যে ভাই তুমি এমন একটা রাজত্ব কায়েম করেছো যে গোড়ালি থেকে মাথা পর্যন্ত সর্বত্র হচ্ছে দুর্নীতি। তোমার মন্ত্রিসভায় চোর ডাকাতে ভরা, ফলে মানুষ বিদায় দিতে চেয়েছিল। ফলে শ্রমিক ভট্টাচার্য এটা জানেন যে মতাদর্শগতভাবে সবাই যে গেরুয়াবাদী হওয়া, এটা ডেফিনেটলি সেটা আছে নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ, জয়কে নিশ্চিত করার জন্য যে ভোটটা দরকার, সেটা কিন্তু জনরোষ থেকে এসছে, তৃণমূল বিরোধিতা থেকে এসছে। তাহলে সেই একই জিনিস যদি চলতে থাকে, তাহলে তো মানুষ খুব দ্রুত মুখ ফিরিয়ে নেবে। সেই জন্য উনি খুব গোড়া থেকেই সতর্ক বাণী। উনিও জানেন যে এটা 3 মাসে, আমিও মনে করি যেটা 3 মাসে কেন 3 বছরেও হয়তো পুরোপুরি এটাকে নির্মূল করা সহজ হবে না। তার আবার নানান রকম সোশিও ইকোনমিক কারণ আছে। কিন্তু উনি গোড়া থেকে সাবধান বাণীটা দিচ্ছেন এই জন্যে, প্রথমত আমার মনে হয় যে তথাকথিত ডিম থেরাপির ফলে তৃণমূলের অনেক বদমাস লোকেরাও কিন্তু বিজেপিতে গিয়ে আশ্রয় নিচ্ছে। আগাম সবাই একটা আতঙ্কে আছে যে কাল আমার দিকে ডিম আসতে পারে বেরোলেই। এবার সেই লোকগুলোর দ্বারা তারা আবার বিজেপির মধ্যে যারা একটু পয়সা কুড়ি কামানেওয়ালা মানসিকতা, তারা আবার এই লোকগুলোকে নিয়ে নিচ্ছে, ইউজ করছে যে তোর তো এখানে ছিল, ফলে তোকে ডিম মারবে না কেউ, কিন্তু তুই আমাকে একটা ভেস্টেড ইন্টারেস্ট কোথাও। এক্স্যাক্টলি তাই, একদম ঠিক। সেই জায়গাটা উনি অ্যাড্রেস করছেন। ওই জন্য উনি দলের নেতা কর্মীদের যারা এই ধরনের কাজে যুক্ত হয়ে যাচ্ছেন গোড়া থেকেই, তাদেরকে উনি আয়না দেখিয়েছেন। দেখো ভাই, এটা হলে পরে এই যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে ডিম থেরাপি হচ্ছে, ডিম্বাস্ত্র হচ্ছে, এটা কিন্তু অভিমুখ ঘুরে যেতে পারে, যে কোনো সময় ঘুরে যেতে পারে। এই জন্যই উনি বলেছেন, এই যে বারবার বলছেন। এমনকি একটা গতকালও আমি শুনছিলাম, বা পরশুদিন সম্ভবত আপনি রাজারহাটে যেটা বললেন সেখানেই বলেছিলেন বোধহয়, একটা ডেডলাইন দিলেন 15 দিনের মতো। তার আগেও বলেছেন, অর্থাৎ গত 1 মাস ধরে বারবার বলছেন, কিন্তু পরিস্থিতি কিন্তু বদলাচ্ছে না। অমুদা না, এইটা যে একটু বেশি বলছেন, আমি বলবো যে উনিও জানেন এত তাড়াতাড়ি বদলের সম্ভাবনা কম। আমিও মনে করি যে এর জন্য সরকারকে খুব বেশি বা দলকে খুব বেশি অভিযুক্ত, কারণ সময় লাগবে। একটু যে বেশি বলছেন এবং একটু দ্রুত বলছেন, তার একটা কারণ আমার মনে হয় যে উৎসবের মরশুমটা শেষ হলে
অর্থাৎ অক্টোবর মাসের পর নভেম্বর ডিসেম্বর নাগাদ এই যে পঞ্চায়েত যেগুলো আছে এবং পুরসভা যেগুলো আছে এগুলোতে এখনো তো ভেঙে দেয়নি, এখনো পুরনো সেট আপ আছে, এগুলোতে নির্বাচন হবে। নির্বাচনগুলো মানে এই বোর্ডগুলো ভেঙে দেওয়া হবে, নির্বাচন হবে। ফলে বিজেপি শ্রমিক ভট্টাচার্য অ্যাকচুয়ালি একটা সাংগঠনিক প্রসেসও স্টার্ট করে দিয়েছেন, রাজনৈতিক প্রসেসও স্টার্ট করে দিয়েছেন, যে প্রথম থেকেই উনি এই বার্তাটা দিচ্ছেন যে আমরা যখন পঞ্চায়েত চালাবো আমাদের পঞ্চায়েত প্রধান তোলাবাজি করবে না, আমরা যখন পুরসভা চালাবো আমাদের পুরসভার চেয়ারম্যান পুরসভার কাউন্সিলররা তোলাবাজি করবে না। কারণ ওনারা কিন্তু ভোটটা 3-4 মাসের মধ্যেই করবেন বলে আমার অন্তত ধারণা। এটা মানুষকে একটা বার্তা দিচ্ছে, মানুষকে ওই জন্য আগাম উনি বার্তা দেওয়া শুরু করেছেন যে আমরা যে কথাটা দিয়েছি আমরা সেটা রাখার ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে। আমরা এটা ভুয়া কথা দিইনি যে রাজ্য সরকার গঠন করে ফেলেছে এবার আমরা ওগুলো ভুলে যাচ্ছি, নো। তার কারণ ওনার মাথাতেও তো নির্বাচন আছে, ঠিক 3 মাস পর এই গ্রাসরুটের নির্বাচন, এবং এই নির্বাচনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে ক্ষমতায় রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় আসা একরকম, ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে হাতে পঞ্চায়েত এবং পুরসভা থাকার কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি, কারণ এরাই হচ্ছে সার্ভিস ডেলিভারি করে, সরকারি সুবিধাগুলো মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেয়। ঠিক, ফলে এইটা বিজেপি নেতৃত্বের মাথায় আছে যে 3-4 মাসের মাথায় তারা নির্বাচন করবে। ফলে এখন থেকেই তারা একটা ভাবমূর্তি তৈরি করছে যে দেখো আমরা মানে মানুষ যেন এটা মনে না করে যে হায় ভগবান কাদের ভোট দিয়ে কাদের আনলাম। ফলে নেতৃত্বের জায়গা থেকে, যেটা আমি লেখাতেও লিখেছি, যে বাম নেতৃত্বের মধ্যে এই ব্যাপারটা ছিল। আমি ওটাতেই আমি একটা আসবো অমলদা, সেটা হচ্ছে যে তৃণমূল জমানার দুর্নীতি তোলাবাজি এটা নিয়ে প্রচুর চর্চা, মানে এটা তো একটা জাতীয় ইস্যু হয়ে গেছে সম্ভবত তৃণমূল যাওয়ার পর বা সময় থেকেই। কিন্তু এর সূচনা তো বোধহয় বামেদের শেষের দিক থেকেই। আমি বলি আমি মানে আমি তো ওই সময় খুব মানে সক্রিয়ভাবে সাংবাদিকতা মানে রাজনৈতিক এবং প্রশাসনিক সাংবাদিকতা করেছি। 90-এর দশকটা, এই দশকের মাঝামাঝি সময় থেকে বিশেষ করে, যখন একটা এমন আপনার রোজকার হচ্ছে রাইটার্সের অল ইন্ডিয়া আপনার ঘোরাফেরা ছিল, রাইটার্সের অল ইন্ডিয়া এবং রাজনৈতিক দলগুলো, এবং এটা ঠিক যে সরকারি বা প্রশাসনিক খবর করতে হলে রাজনীতিটাও বুঝতে হয়, কারণ সরকার কিন্তু আসলে একটা পলিটিক্যাল এলিমেন্ট। হ্যাঁ, ঠিক, তারা যে প্রতিশ্রুতি দিয়ে এসছে সেটাকে ইমপ্লিমেন্ট করে, এবং সরকারি অর্ডারের মধ্যে কিন্তু রাজনীতি আছে। এটা যারা পড়তে পারে তারা বুঝতে পারে এর মধ্যে পলিটিক্সটা কোথায় রয়েছে। ফলে পলিটিক্যাল বিটের বা রাজনীতির খবর সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি প্রশাসনিক রিপোর্টিং করতে পারবেন না। যাই হোক, 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে আমরা দেখছিলাম যে ছায়া প্রচ্ছায়া উপচ্ছায়া সব সিপিএম, মানে ঠিকাদার, অসাধু প্রমোটার, আমি ব্যবসাগুলোকে বলছি না, অসাধু প্রমোটার, অসাধু ঠিকাদার, তারপরে পাড়ার দাদা হঠাৎ গজিয়ে ওঠা সবাই, আবার কবি সাহিত্যিক বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারাও বামপন্থী, তারাও সিপিএম, মানে সবাই সিপিএম। তো মানে ক্লাস ডেফিনেশনটাই কোথাও গিয়ে যেন একটা চেঞ্জ হয়ে গেল যে সবাই সিপিএম। এবং এমনও আমি দেখেছি তখন যে 90-এর দশকের গোড়াতে আমাদের এখানে সাক্ষরতার মুভমেন্ট হয়েছিল এবং রক্তদানেরও কর্মসূচি চলতো, ডিওয়াইএফআই এসএফআই এরা করতো শনি রবিবার। আমরা দেখেছি যে উঠতি ব্যবসায়ী মানে 5-6 বছরে প্রচুর টাকা করে ফেলেছে। তারপরে ঠিকাদার প্রমোটার এরা সব বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরে বিশিষ্ট সমাজসেবী অমুক, তারপর তিনি হচ্ছেন ওই সমাজসেবী তকমা নিয়ে ওখানে গিয়ে ফিতে কাটছেন, জ্ঞান বিলোচ্ছেন, এসব করছেন। তার মানে কি এদের একটা সামাজিক স্বীকৃতির জায়গা সিপিএম তৈরি করেছিল, এই ফোর্সটাকে কাজে লাগাচ্ছিল। এবং এইটা যখন তারা টের পেল যে এটা বুমেরাং হচ্ছে, যে কথাটা আমি লিখেছি যে 2004-05 নাগাদ একটা পার্টি চিঠি বার করেছিল, এটা 5 নম্বর পার্টি চিঠি নামে বিখ্যাত। আমরা ওটা নিয়ে প্রচুর স্টোরি করেছি। সিপিএম ওখানে বুঝেছিল যে তাদের কিছু ভুল হয়েছে। এটা এমন নয় যে ভুলটা শুধু তৃণমূলের মানে কি বলে নিচুতলার কর্মীরা করছিলেন। সিপিএমের যে রাজনীতি পশ্চিমবঙ্গ শাসনের, যে এই যে পার্টি সোসাইটি তৈরি করা, অর্থাৎ সব কিছুর মধ্যেই পার্টি থাকবে, মানে বিয়েটার মানে পাত্রপক্ষের মধ্যে ব্যাপারটা একটু দেখাশোনা করা, কমিটির নামে দুপক্ষ একই রাজনীতিতে হলে ভালো হয়, বা ভাড়াটে বাড়িওয়ালার গোলমালে একটা পক্ষ
নিয়ে ঢুকে পড়া, পার্টির মাতব্বরি করা, পার্টি অফিসে ডেকে পাঠানো, এই যে ব্যাপারগুলো, এগুলো সব কিন্তু ওই সময় মাত্রাতিরিক্তভাবে হচ্ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবঙ্গে সিপিএমে একটা বড় শিফট আসে। অনেক নেতা বা পার্টির ছত্রছায়ায় থাকা আসামি তাদেরকে উনি জেলে পাঠিয়ে দিলেন। ডিওএফের একজন নেতা বালিতে, তার বিরাট দাপট ছিল, তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন। জলপাইগুড়িতে একজন সিটুর নেতা চা বাগানে দুষ্কর্ম করে বেড়াতো, গ্রেপ্তার করে দিলেন, স্ট্রেট অ্যারেস্ট করিয়ে দিলেন। দুলাল ব্যানার্জির ঘটনাটা অ্যারেস্ট করিয়ে দিলেন, জোড়া খুনের ইয়েতে আসামি করে অ্যারেস্ট করিয়ে দিলেন। হ্যাঁ, তিনি ওই এলাকায় পার্টির মানে সম্পদ ছিলেন, সম্পদ মানে উনি রিগিং মাস্টার ছিলেন, একদম নির্বাচনটা করাতে। হ্যাঁ, এবং ওখানে আবার অন্য অঙ্কও ছিল, ওখানে অজিত পাঁজার সঙ্গে এক ধরনের বোঝাপড়া ছিল, কিছু কিছু জায়গায় অজিত পাঁজার তিনি কাজ করতেন। আচ্ছা, এই লোকগুলোকে জেলে পাঠিয়ে দিলেন। সিপিএম একটু নতুনভাবে ভাবতে শুরু করলো যে এই যে 5 নম্বর চিঠিতে তারা লিস্ট করে দেখালো যে কোন কোন অপকর্মের দলীয় কর্মীরা যুক্ত। মানে এটা সিপিএম জানালো যে আমাদের দলের নিচুতলার নেতা কর্মীরা পুকুর ভরাটে জড়িত, অবৈধ নির্মাণে জড়িত, প্রমোটারকে প্রোটেকশন দেয়, অসাধু ঠিকাদারকে প্রোটেকশন দেয়, পার্টি কোথাও স্বীকার করলো চোলাই মদের ঠেকগুলোতে তাদের প্রভাব আছে, সেখান থেকে তারা তোলে। পার্টি ওপেনলি স্বীকার করলো যে এগুলো আমাদের মধ্যে বাসা বেঁধেছে, এগুলোকে আমরা দূর করতে চাই। আমার একটা মনে আছে যে 5 নম্বর পার্টি চিঠির বিষয়টা আমি বলি। অনিল বিশ্বাস তখন পার্টি সেক্রেটারি। অনিল বিশ্বাস সিপিএমে অনেক পরিবর্তন এনেছিলেন রাজ্য সিপিএমে। তার আগে পর্যন্ত না একটা অদ্ভুত গোপনীয়তার সংস্কৃতি ছিল, সবারই যেন একটা হাত মানে বন্ধ করা আর কি, যে হাতের ভেতরে কি আছে রহস্য কাউকে জানতে দেব না। সিপিএমে বহু বছর হলো পার্টি চিঠি ছাপা বন্ধ হয়ে গেছে। পার্টি চিঠি মানে হচ্ছে যে যারা পার্টি মেম্বার তাদেরকে পার্টির নানান কথা এগুলো তাদেরকে জানানো, একটা গোপন দলিল, এটা গোপন দলিল হিসেবেই দেখা হতো। যদিও এটাও ঠিক যে সেই গোপন দলিলের অনেক কিছুই বুর্জোয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। আবার আমি সেই সময় দেখেছি আমাদের অনেক বরেণ্য সাংবাদিক তারা ওই পার্টি চিঠি জোগাড় করে খবর করে তারা বাহাদুরি করতে লাগে যে আমি তো সিপিএম এর পার্টি চিঠি ফাঁস করে দিয়েছি। অনিল বিশ্বাস এসে জিনিসটাকে অন্যভাবে ইয়ে করলেন, উনি ডেকে পার্টি চিঠির কপি বুর্জোয়া কাগজের সাংবাদিকদের দিয়ে দিলেন। এই 5 নম্বর পার্টি চিঠিটা আমার মনে আছে, আলিমুদ্দিন স্ট্রিটে ওনার একটা চেম্বার ছিল, সেখানে আমরা মাঝে মধ্যে খানিকটা আড্ডার মুডে কথা হতো, ঠিক আছে, সবসময় যে প্রশ্নোত্তর সাংবাদিক বৈঠক এরকম নয়। তো এই কথায় কথায় হঠাৎ উনি ড্রয়ার থেকে কতগুলো এরকম বই বার করে সবার হাতে হাতে একটা করে দিয়ে দিলেন। আমরা খুলে দেখলাম 5 নম্বর পার্টি চিঠি, ঠিক আছে। তো উনি বললেন যে আপনাদের যদি সময় হয় তাহলে এটা পড়বেন, যদি মনে করেন তো খবর করবেন। আমরা আমাদের পার্টির লোকজনদের মধ্যে কি ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং আমরা এগুলো শোধরাতে চাই। আমি বলছি, আমার মনে আছে আমি তখন বর্তমান কাগজে চাকরি করি। প্রথম দিনের স্টোরিটা বেরোনোর পর বরুণবাবু দুপুরবেলা এসে বললেন যে ওই পার্টি চিঠিটা একটু দেখি। উনি পড়লেন ভালো করে, কিছুক্ষণ পরে এসে আমায় বললেন এখানে কিন্তু অনেক খবর লেখা ইয়ে আছে। আমি বললাম যে হ্যাঁ, গতকাল তো সন্ধ্যেবেলা পেয়েছি, আজকেও লিখবো। বলে সিরিজ করো, সিরিজ, যে সিপিএম কোন কোন জিনিসকে ইয়ে করেছে। এবং আমার এখনো মনে আছে আমি এবং আমাদের আরও সমসাময়িক সাংবাদিক আমরা নিবন্ধও লিখেছিলাম ওই পার্টি চিঠির ভিত্তিতে। আমি এটা বলছি এই জন্যে যে সিপিএমের যে 34 বছরের শাসনের মানে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন কিছু হচ্ছে না, ওই সময় ছিল সবই, কিন্তু নিয়ন্ত্রণ ছিল, নেতৃত্ব এগুলোর মধ্যে ছিল না। তারা সবসময় কিন্তু এগুলোর ইয়ে করেছে নেতৃত্ব, যে কারণে 34 বছরের শাসন পর মমতা ব্যানার্জি কিন্তু একজন নেতাকেও জেলে আটকে রাখতে পারলেন না। সুশান্ত ঘোষকে একটা মামলায় ইয়ে করেছিলেন, সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে। কোনো নেতাকে দুর্নীতির ইয়েতে আটক করতে পারেননি। উনি অনেকগুলো কমিশন এবং কমিটি করেছিলেন বামফ্রন্ট সরকারের দুর্নীতি খোঁজার জন্য, তারা সব সাদা খাতা জমা দিয়েছিল সরকারের কাছে, পায়নি, হিটকনিও বা কিছু পায়নি, কোনো কিছুই পায়নি। তো তার মানে কি? তার মানে হচ্ছে নেতৃত্বের জায়গাতে তারা কমিটেড ছিলেন। তৃণমূল ঠিক উল্টোটা হয়েছে, তৃণমূলে ওপর থেকেই জিনিসটা নিচুতলায় এসছে, ওপর তলায় নিচুতলার দুর্নীতির ভরসা হয়েছে। এবং এই যে আমি একটা বলি যে তোলা অর্থনীতি, এটা হচ্ছে যে এই যে তোলাবাজিটা, এটা মমতা ব্যানার্জি একটা কর্মসংস্থানের বিকল্প ইয়ে হিসাবে তৈরি করে দিয়েছিলেন, অলিখিত, যে চাকরি বাকরি হচ্ছে না, যে যেভাবে পারো। এর ফলে তো মানুষ ইয়ে হয়েছে। সিপিএম কিন্তু তাদের সময়তে এগুলো ছিল, নিয়ন্ত্রিত ছিল, এবং পার্টি সবসময় দলে এই ধরনের সমস্যা আছে এটা স্বীকার করত। এবং
নেতৃত্বের ওপর থেকে রেগুলার, ওই সময় গণশক্তি কাগজ খুঁজলে দেখা যাবে যে প্রায়শই দুইয়ের পাতাতে হ্যাঁ, দুইয়ের পাতাতে বহিষ্কার, পার্টি থেকে বহিষ্কৃত। হ্যাঁ বহিষ্কৃত, কি না নৈতিক স্খলন, হ্যাঁ, দুর্নীতির অভিযোগ এরকম ইয়েতে, হ্যাঁ। এমনকি গার্হস্থ্য হিংসা, মানে স্ত্রীকে মারধর করেছে তার জন্য Domestic পার্টি violence। অফিস পার্টি মানে তার বহিষ্কার করছে, এরকম ঘটনাও আছে। তৃণমূলের 15 বছরে যে জিনিসটা হলো, হ্যাঁ, ফারাকটা জানতে চাইছিলাম কি? হ্যাঁ ফারাকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে তো ওয়ান ম্যান আর্মি ছিল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কোনো আলোচনা নেই, কোনো কিছু নেই। এই ব্যাপারটা তো ছিল যে উনি একমাত্র যা সিদ্ধান্ত নিতেন সেটাই শেষ কথা। এমনকি দাড়ি কমা সূর্যে দেওয়ার সাহসও কারো ছিল না, যে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না, এখানে বিস্ময়বোধক চিহ্ন হবে, বা এখানে কমা হবে না, এখানে দাড়ি হবে, বা এখানে ফুল স্টপ হবে না, এখানে কমা হবে, এটা বলার স্পর্ধাও কারো ছিল না। ওপেন স্টেজে ডহরবাবুটাও সেটার একটাই, হ্যাঁ মানে কেউ তো শোধরাতে, কারণ সবাই জানতেন যে শোধরানোটা অপরাধ হবে, তার বিপদ আসবে। এই যে সময়টা গেল, এই সময়টা সিপিএমে ছিল না। সিপিএমে অনেক সময় ঠিক যে পার্টি অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে, কিন্তু অনিল বিশ্বাস এসে অনেক চেঞ্জ এনেছিলেন। উনি কিন্তু সরকারের সহায়ক শক্তি হওয়ার চেষ্টা করেছিলেন, নিয়ন্ত্রক নয়। আমি এই যে লক্ষ্য করছি, আমি জানি না, এটা নিশ্চয়ই আশা করি এটাও একটা মেকানিজমের মধ্য দিয়ে এগোবে। শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য অনেক বিষয়ে সরকারকে পরামর্শ দিচ্ছে। আপনার লেখার মধ্যে আমি দেখছিলাম যে এদের দুজনের জুটি এবং অনিল বুদ্ধদেবের একটা জুটি। এক্স্যাক্টলি, বুদ্ধদেব ভট্টাচার্য অসহায় হয়ে পড়লেন 2006-এর বিধানসভার অব্যবহিত আগে, বোধহয় 1-1.5 মাস আগে অনিল বিশ্বাসের আকস্মিক মৃত্যু। এবং আমরা তো তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়মিত দেখি, রোজ দেখি। আমরা দেখেছি যে অনিল বিশ্বাস না থাকার ফলে উনি কিন্তু প্রশাসক হিসেবেও একটা অসহায় বোধ করতেন। তার কারণ ওনার সিদ্ধান্তগুলোকে যেভাবে আলিমুদ্দিন থেকে সাপোর্ট দেওয়া হতো, অনিল বিশ্বাস যেটা করতেন, তার আগে যারা পার্টির সম্পাদক ছিলেন তাদের মধ্যে ছিল যে তারা সরকারকে নিয়ন্ত্রণ করবেন। অনিল বিশ্বাস এটা করেননি, উনি সহায়ক শক্তি হওয়ার চেষ্টা সরকারের। হ্যাঁ অবশ্যই। এবং এ কারণেই বুদ্ধদেব ভট্টাচার্য অনেক কিছু করতে পেরেছেন। হ্যাঁ বিতর্ক হয়েছে, জমি নিয়ে বিতর্ক হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, কিন্তু আবার বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে তার পার্টি সেন্সার করলো নির্বাচনে পরাজয়ের পর তার জমি নীতিকে নিয়ে, আমার ধারণা অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ডকুমেন্ট সিপিএম করতো না। কারণ উনি দায় নিতেন, অনিল বিশ্বাস দায় নিতেন যে আমরা তো বুদ্ধকে এই পথে চলার জন্য আমরা তো ইয়ে করেছি, মানে এন্ডোর্স করেছি, ফলে এটা তো পার্টিরও দায়। সো আমার মনে হয় যে একটা কারণ কি, জনগণের কাছে কিন্তু সরকারের যাওয়ার সুযোগ খুব বেশি নেই, তার কারণ তার একটা লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার। সরকারকে জনগণের কাছে নিয়ে যায় পার্টি। হ্যাঁ, আমার বাড়ির কাছে পার্টি অফিসটা রয়েছে, এক্স্যাক্টলি, পার্টি নিয়ে যায়। সো শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, এদের মধ্যে এখনো পর্যন্ত আমি যা মিডিয়ার মারফত যা দেখছি, তাতে আমার অনিল বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্য বোঝাপড়াটা মনে পড়ছে যে এদের দুজনের মধ্যে একটা দারুণ সুন্দর বোঝাপড়া ছিল। এবং শিল্পায়নের যে কর্মসূচি মানে বুদ্ধবাবু নিয়েছিলেন, সেগুলোকে পার্টির তরফ থেকে যুক্তি দিয়ে মানে মিডিয়ার মধ্যে নিয়ে যাওয়া, এগুলোও কিন্তু অনিল বিশ্বাস খুব নিরলসভাবে চেষ্টা করেছেন। সো আমার যেটা মনে হয়েছে যে অসুখগুলো ছিল না এটা নয়, কিন্তু মাঝখানে তৃণমূল জমানাটাতে যে সমস্যাটা আমরা দেখলাম, যে এই অসুখগুলোকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো, একটা উপায় হিসেবে ব্যবহার করা হলো, যে প্রমোটিং এটা তো হবেই, এর ফলে তুমি এইটা করে নাও, ও ওখানে পুকুর ভরাট করে এইটা পাবে, স্বীকৃতি একটা দিয়ে দেওয়া, মানে এটা একটা কর্মসংস্থানের প্যারালাল উপায় হিসেবে দেখানো হলো, যে এইভাবে প্রচুর লোকের আমি চোখ বুজে থাকবো, তুমি ওখান থেকে রোজগারটা করে নাও। এক্স্যাক্টলি, এটা কিন্তু সিপিএম এর আমলে ছিল না। আমি আবারও বলি, এমন কোনো অপরাধ নেই যা ওই সময় ছিল না। এবং এই যা যা বলা হচ্ছে এগুলোর সূত্রপাত 70s-এ কংগ্রেস জমানাতেই মূলত শুরু হয়েছিল। কংগ্রেসের বেশ কিছু দাদা ছিলেন বিভিন্ন এলাকাতে, এই দাদারাও কিন্তু এই জিনিস করতেন, তোলাবাজি করতেন, এ করতেন। কিন্তু ওই যেটা বললাম যে ব্যাপকভাবে কিছু একটা করে ফেলা, যে এবং সেটাকে কি বলা যায়, যে সেটাকে অন্যায় হিসেবে নাম ইয়ে করা, না বলা, শাসন না করা,
এই ব্যাপারটি কিন্তু তৃণমূল জমানাতেই আমরা দেখেছি। আচ্ছা, তৃণমূল জমানাতে আরেকটা আমার প্রশ্ন, যে আপনি তো বললেন যে একদম ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত পর 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 দুর্নীতি একদম নিচুতলা পর্যন্ত, এবং তার মধ্যে অন্যতম হয়তো একটা কারণ ছিল যে পঞ্চায়েত এবং পুরসভাতে লোকাল বডির ভোট বলে তো কিছু হতো না, প্রায় হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত শতাংশ আসন জিততাম, বাকিটাও হচ্ছে ভয়াবহ একটা রেগিংয়ের অভিযোগ, সব কিছু করে তারপরে তোলাবাজি, একটা মানে দুর্নীতির একেবারে চরম একটা জায়গাতে। ছাত্র সংসদ নির্বাচন হয়নি দিনের পর দিন, ক্লাসের ইউনিয়ন রুমগুলো হয়ে গেছে দুর্নীতির আখড়া, কত শত অভিযোগ উঠেছে তারপরে সেখানে গিয়ে, বাইরে পার্টির দাদারা এসে ইউনিয়ন রুমের টাকা বা ইত্যাদি। এটা 2023-এর যে পঞ্চায়েত ভোট হয়েছে তৃণমূল আমলে, তাতে 8,900টি পঞ্চায়েত তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আচ্ছা, এই পঞ্চায়েতগুলোর যদি আমরা ভোটারকে কাউন্ট করি তাহলে ইটস মোর দ্যান 1 crore। মানে আপনি বিনা নির্বাচনে পঞ্চায়েতটা দখল করলেন, আর যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে ভোট হলো না, তার মানে ওই 1 কোটি লোক তো ভোট দিতে পারলো, ভোটদান করলো না, ভোটদান করলো না। এবার যদি ভোটটা হতো, যদি অন্য প্রার্থীরা থাকতো, তাহলে এই লোকগুলো সবাই তৃণমূলকে ভোট দিত না। ঠিক। তাহলে আপনি দুটো অধিকার কেড়ে নিলেন, বিরোধীদের দাঁড়াতে দিলেন না এবং ভোটারদের ভোট দিতে দিলেন না। এটা 2018-তে কত ছিল আমি হিসাবটাও বলি, 34%, 20,076টি আসন 2018 পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। মোর দ্যান 2 crore পিপল তারা ভোট কেন্দ্রে যায়নি, কারণ তাদের ওখানে তো ভোট হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, অপোজিশন ভোটে দাঁড়াতে পারেনি। এই মানুষগুলোর মধ্যেও তো একটা ক্ষোভ ছিল, তারই রিফ্লেকশন 2019-এ হলো। হ্যাঁ, তারই রিফ্লেকশন 19-এ হয়েছিল। তো আমি এটা বলতে চাইছি যে এই যে শ্রমিকবাবু কথাটা বলছেন বারবার, উনি যদি আন্তরিকভাবে এটা চান যে তোলাবাজ মুক্ত বা তোলাবাজি মুক্ত পশ্চিমবঙ্গ, তাহলে কিন্তু 3টে কাঠামো আছে যেখানে একটা মৌলিক পরিবর্তন দরকার। একটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, যে এখানে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী হবে না, যদি কোনো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা থাকে সেটাকে ভোট স্থগিত করে দিতে হবে, এর জন্য প্রয়োজনীয় আইন চেঞ্জ করতে হবে। পঞ্চায়েত পুরসভাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো জয়ী হবে না। দেখা গেল যে 100টা, কথার কথা বলছি, যে 100টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ওই 100টা আসনের ভোট স্থগিত, ওখানে প্রশাসক বসিয়ে দিন আপনি। এবার 5 মাস পর পরিস্থিতি স্বাভাবিক হলো, একটা মানে অবাধ ভোটের পরিস্থিতি তৈরি হলো, বিরোধীরা সবাই দাঁড়ালো, এবার আপনি নির্বাচন করিয়ে নিন। অর্থাৎ এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার যে মানসিকতা, এর ফলে কি হয়, ধরাকে সরা জ্ঞান করে একেবারে। আর এটা হলে ডেমোক্রেসিও কোথাও গিয়ে বোধহয় আরো, সেটা তো বটেই। প্লাস আমি তো মানে মানে কি বলবো, আমি সেই এটা অনেকটা ওই পাড়ার একসময় সিনেমা হলে ছিল না ব্ল্যাকার, মানে টিকিটটা বেলা 2টোর সময় দেওয়া হবে, লোকে সকাল 10টা থেকে লাইন দেওয়া আছে, ও ঠিক 2টো বাজতে 1 মিনিট আগে এসে কাউন্টারে হাত ঢুকিয়ে নিয়ে নিল গোছা টিকিট নিয়ে নিল। এটা তো সেই ধরনের ব্যাপার। ফলে আপনি ক্ষমতা পাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে। এই কালচার যদি চলতে থাকে তাহলে তো আপনি যেদিন মন্ত্রী হবেন, আপনি যেদিন বিধায়ক হবেন, আপনি যেদিন সাংসদ হবেন, শুধু তাই নয়, আপনি যদি রাজনীতি না করে অন্য কোথাও যান, আপনি তো সমাজের জন্য পার্মানেন্টলি, আপনার এই মানসিকতাটা পার্মানেন্টলি সমাজের জন্য ক্ষতি হবে। আপনি যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে আপনার মনে হবে আমার এটা প্রাপ্য, এটা আপনার প্রাপ্য নয়, আপনাকে লাইনে আসতে হবে। তো বিজেপি যদি মনে করে, কারণ বিজেপির অভিজ্ঞতাও কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়নি। ত্রিপুরাতে বিজেপি যখন ক্ষমতায় এলো, এসেই তারা কিন্তু পঞ্চায়েতে যা পশ্চিমবঙ্গে হচ্ছিল তাই করেছে, প্রায় 100% তারা ত্রিপুরাতে নিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সভাপতি থেকে শুরু করে সকলে বাঙালি পশ্চিমবঙ্গের বাসীকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা তোলাবাজ মুক্ত, সিন্ডিকেটবাজ মুক্ত করব বাংলাকে। যদি করতে হয় তাহলে এই 3টে কাঠামো বিজেপিকে ভাবতে হবে, যে বিদ্যার্থী পরিষদকে যেন সে যেন টিএমসিপি হয়ে না যায়, সে যেন এসএফআই না হয়ে যায়। বাম জমানায় এসএফআই শেষ কথা ছিল, টিএমসিপি তৃণমূল জমানায় শেষ কথা ছিল। তারপর আমি বলবো যে এসএফআই এর জমানা আর টিএমসিপি জমানার মধ্যে ফারাক আছে। কোথাও একটা বেশি, টিএমসিপিতে তো মানে পুরো সিন্ডিকেট, কলেজের বিল্ডিং হবে, কে ঠিকাদারি পাবে, ভর্তি থেকে কোটি কোটি টাকা ভর্তিতে, মানে হাজার হাজার টাকা তারা ইয়ে করেছে, কলেজ ফেস্টের টাকা পয়সা সব অনাচার, এগুলো এসএফআই এর ইয়েতে ছিল না। ওরা অগণতান্ত্রিক উপায় ইয়ে করেছে, বিরোধীদের দাঁড়াতে দেয়নি, ওরা করেছে, এসব করেছে। কিন্তু এইটা হয়তো এতটা ছিল না, টাকা পয়সা, অনাচার, দুর্নীতি এইটা ছিল না।
কিন্তু আমি ওটাকেও মানে সমর্থন করি না, যে আমি আর্থিকভাবে সৎ আর আমি আমার দলের নাম করে এখানে বিরোধীদের দাঁড়াতে দেবো না, এটা হতে পারে না। গণতন্ত্র এটা পারমিট করে না। কিন্তু দুটো জমানার মধ্যে ফারাক আছে। বিজেপি নেতৃত্বকে ভাবতে হবে যে বিদ্যার্থী পরিষদ যেন এসএফআই বা টিএমসিপি হয়ে না যায়, তেমনি পঞ্চায়েতে করতে হবে যে বিজেপিকে মানে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব না। যেখানে প্রতিদ্বন্দ্বী নেই সেখানে ভোট হবে না, প্রশাসক বসে যাবে, তারপরে পরবর্তীকালে ভোট হবে। যদি তারা এটা করতে পারে তাহলেই কিন্তু এই আপনার কি মনে হয় শুভেন্দু এবং হচ্ছে যে শ্রমিক এই জুটি এটা পারবে করতে? আমি দেখুন মানে আমি আমার প্রত্যাশার কথাই বলতে পারি। এখন ধারাবাহিকভাবে আমরা যেটা পশ্চিমবঙ্গে দেখেছি, বলছেন ওরা আমরা পশ্চিমবঙ্গে এটাও দেখে এসেছি যে ওই ভোটের আগে বা মানে সরকারে আসার পর পর হানিমুন পিরিয়ড একরকম থাকে, তারপর আস্তে আস্তে রূপ বদল হয়। আমি এখনো পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলতে চাই না, তার কারণ হচ্ছে যে সবে মাত্র 2.5-3 মাস হয়েছে। আরও দেখতে হবে যে উনি যে কথাগুলো বলছেন এটা কতটা মুখের কথা আর কতটা মনের কথা। তো আমি ধরে নিচ্ছি মনের কথা। এখন এই মনের কথা যদি ওনাকে রাখতে হয় তাহলে কিন্তু এইটা করতে হবে। ওই শুধু আয়না দেখাচ্ছি এই করবেন না ওই করবেন না বললে হবে না, স্ট্রাকচারাল চেঞ্জেস করতে হবে, সংস্কার করতে হবে। পঞ্চায়েত ব্যবস্থা মানে পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভার নির্বাচন, এই নির্বাচনী আইনের সংস্কার করতে হবে, যে এইভাবে কোনো ভোট হবে না, যেখানে প্রতিদ্বন্দ্বী নেই সেখানে ভোটই হবে না, ওটাতে প্রশাসক থাকবে, 5 মাস পর ভোট করব, সবাইকে ভোটে দাঁড়াতে দেব, নির্ভয়ে ভোট হবে। বিজেপি এটা করতে পারে কিনা, মানে গণতন্ত্রের সেই পরিসরটাকে আমি তো বললাম, আমি অসুখও বললাম এবং অসুখের সূত্রও বলে দিলাম। কারণ পঞ্চায়েতের মেম্বারকে ধরেই কিন্তু সিন্ডিকেটটা তৈরি হয়, কাউন্সিলরকে ঘিরেই কিন্তু সিন্ডিকেটটা তৈরি হয়, ছাত্র সংসদের নেতাদের ইয়েতে করেই কিন্তু ওই চাঁদাবাজি, ভর্তির টাকা, এই সমস্ত তৈরি হয়। এই 3টে জায়গায় যদি কন্ট্রোলিং মেকানিজম না হয়, যদি না শোধরানো হয়, তাহলে কিন্তু আবার এই লোকেদেরকে লোকেরা উপহাস করবে এবং কোথাও গিয়ে হয়তোবা আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। অমলদার কথা সূত্র ধরেই বলি যে এই দুর্নীতি যে প্রশ্ন সেটা তো এখন নয়, বাংলার রাজনীতিতে যেন এই পরম্পরা চলেই আসছে। বামেদের আমলে তার একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, তৃণমূলের আমলে একরকম। এখন মাত্র 3 মাসের ক্ষমতার মধ্যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি শঙ্কিত এই কারণেই যে এটা কোথাও গিয়ে যেন নির্মূল যদি তারা না করতে পারেন তাহলে কিন্তু এরপর বিজেপির সামনেও একটা বড় একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। কারণ সামনে তাদের পঞ্চায়েত এবং লোকাল বডির নির্বাচনগুলো করতে হবে। মানুষ কিন্তু তৃণমূলকে ছেড়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে তৃণমূলের প্রতি ওই রোষে। অমলদা বিশ্লেষণ করেছেন ওই একটাই রোষ থেকে যে তোলাবাজি, দুর্নীতি, মাত্রা ছাড়া, সেটাই যদি আবার নতুন করে থাকে এই সরকারের আমলেও যদি দেখা যায়, তাহলে কিন্তু মানুষ আবার শ্রমিক ভট্টাচার্যের কথাতেই ডিমের অভিমুখ ঘুরিয়ে দিতে কিন্তু সময় নেবে না। আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। এরপর আমাদের আরও ভিডিও দেখতে থাকবেন। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন সব খবর দাবওয়ালে।